আপনি এখান থেকে গাজা দেখতে পাবেন। দেয়ালের ঠিক ওপারে 2 মিলিয়নেরও বেশি মানুষ আছে, যেন এক মুক্ত জেলখানায় বন্দী। এবং মিশর সীমানার কাছে এই সমুদ্র সৈকত থেকে গাজার দৃশ্য দেখা যায়। মাত্র 10 কিলোমিটার দূরে, কিন্তু দখলদার বাহিনী দ্বারা গাজা এই সাগর থেকেও অবরুদ্ধ। মাতৃভূমি নাকি মৃত্যু? আরবদের ডিহিউম্যানাইজ করার নিয়ে তোমার নিজের পক্ষে কি বা বলার আছে? বন্ধ করো মিথ্যেবাদী, এই যুদ্ধাপরাধ থামাও। আমরা গাজার পথে। গাজা অ্যাটাকের 10তম দিনে আমরা কায়রোতে এসে পৌঁছেছি এবং কায়রো এয়ারপোর্টে নেমে আমরা সোজা চলে গেলাম রাফা ক্রসিংয়ে, যেখানে পুরো পৃথিবীর সব চোখ তাকিয়ে আছে গাজা স্ট্রিপে, যাতে কিছু মানবিক এইড পৌঁছাতে পারে। আমরা এখন উত্তর সিনাইতে আল আরিশ নামক শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে, এবং ওখান থেকে মাত্র 35 কিলোমিটার দূরে বর্ডার অবস্থিত। এখানে সব রেস্টুরেন্টের উপর ফিলিস্তিনের নাম লেখা। আমরা এখানে অনেকগুলো চেকপয়েন্ট ক্রস করেছি, প্রায় 5টিরও বেশি। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি চেকপয়েন্ট আছে। গাজা স্ট্রিপে যাচ্ছি, যেখানে ইসরায়েলি সেনারা ইলেকট্রিসিটি, পানি, খাবার, গ্যাস, জ্বালানি এবং মেডিসিন সরবরাহ বন্ধ করে দিয়েছে। বোমা বর্ষণ করছে এবং এখনো বোমা ফেলছে। এখানে কয়েক হাজার টন বিভিন্ন রকম বিস্ফোরক আছে। এদের একত্রে পরিমাণ হিরোশিমার 2টি পারমাণবিক বোমার সমান। তারা বিল্ডিং, গাছপালা এবং মানুষ সব মুছে ফেলেছে। হাজার হাজার নারী শিশুকে হত্যা ও আহত করছে। ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বর্বর দৃশ্য, যেখানে অনেক দেশের সাপোর্টও আছে। আমরা ইসরায়েলের পক্ষে। সভ্যতার নাটক এবং মানবাধিকারের প্রচার করে তারপর দেখা গেল তাদের ডিকশনারিতে আসলে মানুষ হলো মানুষের বেশে জানোয়ার। মানুষরূপী জানোয়ারের সাথে লড়ছি। বেঁচে থাকার চেয়ে বরং তাদের ধ্বংসই অনিবার্য। যুদ্ধের এই অপরাধ থামাও। 70 বছরের দখলদারিত্ব। এই দেয়ালের পেছনে 2 মিলিয়ন মানুষ আছে। আমরা গাজা ছাড়বো না। যদি আরো যুদ্ধ হয় তবুও না। এটা যথেষ্ট যে আমরা শুরুটা দেখেছি। আমরা এখনো বেঁচে আছি। রাফা ক্রসিংয়ে পৌঁছাতে হলে আমাদের পুরো সিনাই উপদ্বীপ দিয়ে ড্রাইভ করে যেতে হবে এবং ইন্সপেকশনের জন্য চেকপয়েন্টের তাঁবুতে থামতে হবে। ক্রসিংটা এই দিকে। আমরা পৌঁছে গেছি। ভাবতে পারেন 2 মিলিয়ন মানুষ ওপারে বন্দী আছে। 2 মিলিয়ন মানুষের উপর বোমা ফেলা হচ্ছে। এই প্রথম আমি এত উঁচু ব্যারিকেড দেখছি। কি অদ্ভুত এই জায়গা! এটি মিশরীয় রাফা ক্রসিং। ও পাশে আছে ফিলিস্তিনের ক্রসিং। তাদের মধ্যে দূরত্ব মাত্র 300 মিটার। 300 মিটার? জি, তারপরেই গাজা স্ট্রিপ। তো চাইলে কি এটা পার হওয়া যায়? না, এখন সম্ভব নয়। ক্রসিং বন্ধ যুদ্ধের শুরু থেকেই। ওই পাশ থেকে নাকি এই পাশ থেকে? জি, 2 পাশ থেকেই। ওই পাশ কি ইসরায়েলের কন্ট্রোলে? হ্যাঁ, ওটা ইসরায়েলের কন্ট্রোলে। তারা বোমা ফেলছে। তারা সব সময় বলে এটা 9টায় খুলে দেবে, কিন্তু তারা এটা বন্ধ করে দেয়। ওরা আমাদের ত্রাণ কর্মীদের ভয় দেখাতে বম্বিং করছে। আমাদের বোঝাচ্ছে তোমরা যদি ক্রস করো এবং ত্রাণ দিতে চাও তোমাদেরও বম্বিং করব। এটা হত্যাকাণ্ড, এটা জেনোসাইড, এটা জাতিগত নির্মূল। একটা পুরো জাতি মুছে ফেলা। এটা বাস্তবিক জেনোসাইড। তাঁবুগুলো দেখছেন? দেখুন আজ আমরা কোথায় ঘুমাবো। আমার পেছনের দেয়ালটাতে। আলহামদুলিল্লাহ, এখানে ইলেকট্রিসিটি, পানি এবং সবকিছুই আছে। কিন্তু এখান থেকে 2 কদম পরে না আছে ইলেকট্রিসিটি, না পানি, না খাবার। এছাড়াও আছে এয়ার স্ট্রাইক। এমন এমন কিছু যা হয়তো কেউ কখনো ভাবেনি। আমি ভাবতে পারছি না। ও আল্লাহ, ও আল্লাহ, ওখানে জেনোসাইড হচ্ছে। মনে হচ্ছে সারা রাত ধরে চলবে এই বোমার শব্দ। তারা হাসপাতাল এবং স্কুলে বোমা ফেলছে, কিছুই বাদ রাখেনি। 14 দিনের অবরোধ। ভূমি, আকাশ এবং সাগর। প্রথম মেডিকেল এইড প্রবেশ করছে, কিন্তু তারা প্রবেশদ্বার খোলেনি। এখানে 150টিরও বেশি ট্রাক প্রবেশের অপেক্ষায় আছে, তবে মাত্র 2টি ট্রাক প্রবেশ করবে। তারা মাত্রই ক্রসিংয়ে বোমা ফেললো আমাদের সামনেই। তারা এটা করছে যাতে ট্রাক দুটি প্রবেশ না করে। তারা গেট বন্ধ করে দিয়েছে এবং তারা এটি আর খুলবে না। এখন রাত 3টা।
প্রতি মুহূর্তেই আপনি বিস্ফোরণের শব্দ শুনতে পাবেন। মাটি কেঁপে উঠছে। আমরা বাইরে আছি। ও আল্লাহ, ও আল্লাহ। সৌদি আরব, জর্ডান, ইসরায়েল থেকে ইউরোপ, 1917 সালে গাজা স্ট্রিপ অটোমান শাসনের অধীনে ছিল। অটোমানদের পতনের পর ব্রিটেনরা এই অঞ্চল দখল করে নেয়। 1917 সালে সম্রাট অ্যালেনবি এই পবিত্র ভূমি জয় করার পর ব্রিটেনের বেলফোর ঘোষণা অনুযায়ী ইহুদিদের ফিলিস্তিনে ভূমি দেওয়া হবে এবং ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে 1948 সাল পর্যন্ত ছিল। ব্রিটিশদের চলে যাওয়ার পর জায়নিস্ট গ্যাংয়ে পরিণত হলো আজকের ইসরায়েলে। তারপর এই গ্যাং ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে ফিলিস্তিনের শহর এবং গ্রামে গণহত্যায় লিপ্ত হয় এবং প্রায় 300 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে গাজা স্ট্রিপে পালিয়ে এলো। তারপর 1949 সালে এই স্ট্রিপটি মিশর নিয়ন্ত্রণে নেয়। জায়নিস্ট দখলদার বাহিনী 1967 সালে গাজা দখল করে নেয়, সাথে সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর এবং গোলানো। এর পরিণতি হিসেবে 1987 সালে জায়নিস্টদের বিরুদ্ধে প্রথম ইন্তিফাদা হয় এবং একই সালে হামাস প্রতিষ্ঠিত হয়, ইসলামী প্রতিরোধ আন্দোলন। 1993 সালে ইসরায়েলি দখলদার বাহিনী ধীরে ধীরে গাজা স্ট্রিপ ছেড়ে দেয়। অসলো চুক্তির ভিত্তিতে তারা গাজা স্ট্রিপের কিছু অংশ ফিলিস্তিন সরকারের কাছে ফেরত দেয়, রাফা ক্রসিং এর অন্তর্ভুক্ত, এবং গাজার উপর থেকে দখলদারি উঠিয়ে নেওয়া হয় এবং 2005 সালে স্থানীয়দের প্রেসারে ইসরায়েলি বসতিগুলো উচ্ছেদ করা হয়। 2006 সালে ফিলিস্তিনে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে হামাস বড় ব্যবধানে জিতে, ফলে ফিলিস্তিনের মূল রাজনৈতিক দল ফাতার সাথে হামাসের দ্বন্দ্ব শুরু হয়। 2007 সালে দ্বন্দ্বের ফলস্বরূপ মূল রাজনৈতিক দলটি গাজা থেকে বহিষ্কৃত হয় এবং হামাস সমস্ত গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয়। তখন থেকেই ইসরায়েল গাজা স্ট্রিপে সম্পূর্ণভাবে অবরোধ আরোপ করে, ভূমি, সাগর এবং আকাশ পথেও, এবং তারা 5 বারেরও বেশি গাজা স্ট্রিপে আক্রমণ করে। 2008, 2009, 2012, 2014, 2018, 2019 এবং 2021 সালে মিথ্যা অজুহাতে নারী এবং শিশুসহ 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করে এবং আহত করে। গাজার মানুষের উপর অবরোধ তীব্র হল এবং সেই সাথে যত অমানবিক উপায় সম্ভব ভয়ানক অত্যাচার করা শুরু করলো। আমাদের সাথে কেন এমন করছে? আমরা কি করেছি? আমি তো একটা বাচ্চা। মিশরীয় সরকার রাফা ক্রসিং এর গতিবিধি নিয়ন্ত্রণ করছে। রাফার মিশরীয় অংশে প্রবেশ এবং বের হওয়া, মিশরের ভূমিতে প্রবেশ করা অথবা বের হয়ে আসা বিভিন্ন সময় বিভিন্ন শর্তের উপর নির্ভর করে, এবং পুরো পৃথিবী, জাতিসংঘ এবং আরব দেশগুলো বারবার ইসরায়েলকে বলছে গাজা থেকে অবরোধ তুলে নিতে এবং বলেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 2 রাষ্ট্রনীতি অনুসরণ করতে, এবং ইসরায়েলি সরকার কর্তৃক বারবার একই পথ অবলম্বনের পরিণতি সম্পর্কে অনবরত সতর্ক করে এসেছে। ইসরায়েলের বর্তমান সরকার হল সবচেয়ে চরমপন্থী ও বর্বর সরকার। তারপর এলো 7 অক্টোবর 2023। সাগর এবং মিশরের ক্রসিং বন্ধ করা হয়েছে, আর এদিকে একটা বর্ডার ওয়াল আছে। এটাকে সেপারেশন ওয়াল বলে। এখানেই গাজা ভূখণ্ড। মাত্র 365 বর্গ কিলোমিটারের একটি ভূমি এবং দৈর্ঘ্যে মাত্র 41 কিলোমিটার। 2 মিলিয়নেরও বেশি মানুষ এখানে বাস করে। তাদের সবার গড় বয়স 14 বছরের নিচে। এরা শিশু। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো হলো গাজা শহর, খান ইউনুস, দেইর আল বালাহ এবং রাফা। এই ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য 8টি রিফিউজি ক্যাম্প ছিল, যা 1948 সালের সেই আক্রমণের সময় ধ্বংস করা হয়। গাজার বেশিরভাগ নাগরিক এখন আছে জাবালিয়া ক্যাম্পে, আল শাতি এবং নুসিরাতে। টাওয়ারের উপর ইলেকট্রিসিটি, ক্যামেরা, আয়রন ডোম, এমনকি স্নাইপারও আছে। এটা আমার বোন। তার বিয়ে ছিল? হ্যাঁ, তার বিয়ে। কবে? 19 অক্টোবর বিয়ের তারিখ ছিল। তার স্বামী কায়রোতে আটকে আছে। ও কি ভিতরে? হ্যাঁ, ভেতরে। সে বের হতে পারেনি কারণ ক্রসিং বন্ধ করে দিয়েছে। এটি আর খুলেনি। পরের দিন মানুষ জড়ো হয়েছে, কারণ জাতিসংঘের মহাসচিব বক্তব্য রাখতে এসেছেন কিছু ট্রাককে ভেতরে প্রবেশের চেষ্টায়। 70 বছরের যুদ্ধাপরাধ। এই দেয়ালের পেছনে 2 মিলিয়ন মানুষ আছে যারা মারাত্মক সাফার করছে। পানি নেই, খাবার নেই,
না আছে ওষুধ, না জ্বালানি। জাতিসংঘ কি করছে? 70 বছরের নির্যাতন। তোমার নিজের ওপর লজ্জা হওয়া উচিত। তুমি মিথ্যাবাদী, তোমার হাতে রক্ত লেগে আছে। অবশ্যই তোমার নিজের ওপর লজ্জা হওয়া উচিত। এখন আমরা নির্যাতন হতে দেখছি, তোমার নীরব থাকার ফল দেখছি। তোমরা আরবকে ভুলভাবে প্রেজেন্ট করেছো, তোমরা আরবকে ডিহিউম্যানাইজ করেছো। তোমার নিজের পক্ষে কি বলার আছে? এই একই ব্যক্তি যে কিনা এই পরিস্থিতি দেখার পর বলেছিল হামাসের এই অ্যাটাক অনর্থক নয়। এটা বোঝা আসলেই জরুরি যে কোনো কারণ ছাড়া কিন্তু হামাস এই অ্যাটাকটি করেনি। তারা ক্রমাগত তাদের ভূমিকে ঔপনিবেশিক দ্বারা সহিংসভাবে দখল হতে দেখেছে। 1948 সালে ইয়াসিনের শাসনামলে ইহুদিরা প্রায় 200 আরব গ্রামে গণহত্যা চালায়, শিশুসহ। তাদের ইকোনমি ধ্বংস হয়েছে, তাদের মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের বাড়ি উজাড় হয়েছে। একে বলা হয় নাকবা, যার আরবি অর্থ বিপর্যয়। রাফা ক্রসিং এর কাছেই একটি শহর আছে, নাম শেখ জুয়েদ। এই সাগর থেকে এখান থেকে আপনি গাজার অটল ভবনগুলো দেখতে পাবেন। এখান থেকে মাত্র কয়েক কদম, মাত্র 20 কিলোমিটার পরেই গাজা। আপনি এখান থেকে বিল্ডিং দেখবেন। গাজা এটা কেবল এই বছরই হচ্ছে এমন না, তারা অনেক বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে। আপনি ভাবতেই পারেন তারা এই সাগরটি ক্রস করতে পারে না। প্রায় 3 কিলোমিটার। সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অনেক ট্রাক বাইরে পার করে কয়েক সপ্তাহ ধরে অপেক্ষা করছে। যখন গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ল, তখন ইহুদি সেনারা মাত্র 20টি ট্রাক ঢুকতে দিল এবং গ্যাস আর ডিজেলের উপর দিল নিষেধাজ্ঞা। অথচ হাসপাতালে এসবের দরকার বেশি। এই মুহূর্তে আমরা যখন গাজা রেকর্ড করছি, একটু পরপর গাজায় বোমার শব্দ শুনছি। এই যে গাজায় এখন বোমা ফেলা হচ্ছে। এমনকি দিনে 100টা ট্রাক ও গাজায় যথেষ্ট নয়। কারো কারো হাত পা কেটে গিয়েছে। আমরা শুধু তাকে বডি ব্যাগই দিতে পারি, তার মা, বাবা এবং বোনের জন্য। আমরা ভাবলাম মিশরের সাইডে আটকে পড়া ফিলিস্তিনিদের দেখে আসি। সিনাইয়ের রাজধানী হলো আল আরিশ। তাদের বেশিরভাগই আল আরিশে অবস্থান করছে, যা ক্রসিং থেকে 35 কিলোমিটার দূরে। গাজা স্ট্রিপ থেকে আসার পথে এই শহরটাই প্রথম অতিক্রম করবেন। মিশরে আপনি দেখবেন যে বাকি মিশরীয়দের তুলনায় তাদের ভাষাটা কিছু ভিন্ন। তাদের ভাষা জর্ডান এবং ফিলিস্তিনের ভাষার কাছাকাছি। আমরা সিনাই বিদুইন। এখানে একটা বিষয় আছে যা সিনাইয়ের মানুষের রক্তে মিশে আছে। এমনকি সিনাইয়ের রান্না ফিলিস্তিনি রান্নার সাথে মিলে যায়। মাগলাউবা, মুসা খান, এছাড়াও থিম এবং অলিভ অয়েল খাওয়ার কালচারটিও ফিলিস্তিনের সাথে মিলে যায়। কফিটা কি গাজা থেকে? হ্যাঁ, সিনাইয়ের সব মানুষ এবং বাকি মিশরীয়রা গাজাকে সাপোর্ট করে। এখানে একটা পুরো পরিবার আটকে আছে। আপনি গাজায় কোথায় থাকেন? আমি গাজার ইউনুসে থাকি। আপনার পরিবার কিও এখানে থাকে? আমার পরিবার, আমার বাচ্চা এবং নাতিরা। আশা করি তারা ভালো আছে। আলহামদুলিল্লাহ। আজকে তারা আমাদের প্রতিবেশীদের উপর বোমা ফেলেছে, আমাদের থেকে মাত্র 50 মিটার দূরে। তারা যদি গির্জা এবং মসজিদে বোমা ফেলে, এমনকি বেকারিতেও বোমা ফেলে, তাহলে একজন পাউরুটি কিনতে গেল আর দেখলো যে বেকারি গায়েব। কোন নিরাপদ জায়গায় যাব? আমরা বাসাটি ভাড়া নিয়েছি এবং আমরা আল আরিশে আছি। গাজার কোথায় ছিলেন? জেতুনে থাকতাম। এটি গাজার ঠিক মাঝখানে। ওখানেও ক্ষতি হয়েছে? একদম বিলীন। কোনো দেশ আপনাদের গ্রহণ করেনি? না, আমরা মিশর থেকে বের হতে পারি না। কিন্তু ইউক্রেনবাসী কেন যুদ্ধের সময় অন্য দেশে আশ্রয় নিতে পেরেছে? বিদেশিদের জন্য সবগুলো দেশ খোলা, কিন্তু ফিলিস্তিনরা অবরুদ্ধ। গাজা মাত্র 40 কিলোমিটার প্রশস্ত। ওখানে আপনার কোনো আত্মীয় আছে? আমার পুরো পরিবার, আমার সন্তানরা। আপনারা তাদের খোঁজ নেন? হ্যাঁ, প্রতিদিন। আমার ছেলেরা সব ওখানে। যখন ফিলিস্তিনিরা আল আরিশে আসে, তারা এটাকে গাজা ভাবে। একজন ফিলিস্তিনি নিজেকে নিরাপদ ভাবে যখন সে আল আরিশে থাকে অথবা গাজায় থাকে। আমাদের চাচা একসাথে আছি, আমাদের মাঝে কোনো দেয়াল নেই। আমরা বাড়ি যেতে চাই, কিন্তু রাস্তা বন্ধ। ওখানে তো বোমা ফেলছে, আপনি কি করে যাবেন? আমি
তাদের সাথে থাকতে চাই এবং একসাথে মরতে চাই। এখানে থেকে শুধু মানসিক কষ্ট পাচ্ছি। আমরা জানি না তারা আদৌ বেঁচে আছে কিনা, তারা খেতে পারছে কিনা বা পানি আছে কিনা, আমরা কিছুই জানি না। আমি ক্রসিং খোলার অপেক্ষায় আছি, যাতে গিয়ে আমার সন্তান এবং নাতিদের দেখতে পাই। আমি তাদের কোথায় নিয়ে যাব আর কোথায় ঠিকানা খুঁজবো? যদি 1 ঘন্টার জন্য খোলা হয়, এই মুহূর্তে গাজায় যাব। আমি কি আমার বাড়ি ছেড়ে তাঁবুতে থাকবো নাকি বাড়ি ফিরবো? আমি তাঁবুতে থাকার চেয়ে নিজের বাড়িতে মরবো। এটি উচ্ছেদ পরিকল্পনা। ফিলিস্তিনিদের আর কোনো উপায় নেই, দখলদারি থামানো ছাড়া আর কোনো উপায় নেই। আমরা গাজা ছাড়তে পারবো না, তারা বরং সব ধ্বংস করে ফেলুক। Their patience. Collective punishment means the people of Gaza now are punished. But you know that there are a lot of refugees, a lot of innocent civilians, men, women and children in that refugee camp as well, right? My name is Mohtad. আমি চাই গাজার সব শিশু শান্তিতে থাকুক এবং জেরুজালেম মুক্ত হোক এবং গাজা জিতে যাক। এটাই চাই। যদি আল্লাহ চান যে